সবাইকে স্বাগতম জানাচ্ছি জেএমসি পডকাস্টে। এবং আজকের পডকাস্টে আমাদের বিষয় হচ্ছে সরাসরি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যাচ্ছেন আমাদের একজন অ্যালামনাই জার্মানির বর্ন শহরে। কিন্তু কেন যাচ্ছেন আমরা জানতে চাই আমাদের অ্যালামনাই সাজিদ ভাইয়ের কাছে। সাজিদ ভাই, ইউ আর দ্য ফার্স্ট গাই ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, যিনি প্রথমবারের মতো যাচ্ছে ডয়চে ভেলেতে। সো হাউ ডু ইউ ফিলিং? শুরুতে নিলয়কে ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাতে যাচ্ছি সৃষ্টিকর্তার কাছে, কেননা পৃথিবীতে যা কিছুই ঘটে আমার মনে হয় সব কিছুই কোনো না কোনোভাবে আমরা তার কাছেই ঋণী থাকি। কারণ সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ না দিলেও হয়তো আপনার জীবনে এরকম সুযোগ নাও আসতে পারে। তারপর আমি কৃতজ্ঞতা জানাই আমার পিতামাতা এবং আমার পরিবার পরিজন, যারা আমার পাশে সর্বদাই ছিল এবং তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে। এবং তার পরবর্তীতে যাদের নাম না বললেই নয়, আমার শ্রদ্ধেয় শিক্ষক বিভাগীয় প্রধান আফতাব হোসেন, তারপর মাস্টার্সের প্রোগ্রাম ডাইরেক্টর আব্দুল কাবিল খান স্যার প্রফেসর। তো তাদের অসহনীয় ভূমিকা রয়েছে আমার এই টোটাল প্রসেসটার পিছনে। তাদের ভূমিকা অপরিসীম। আমি তাদেরকে সবসময় তাদের কাছে কৃতজ্ঞ, কেননা আজকে আমি সাজিদ এই 4 বছরের যে জার্নিটা, যে অনার্সের বিশেষ করে যারা এই বিষয়ে নিয়ে পড়ালেখা করে, অনেকগুলো স্টেরিওটাইপ থাকে যে তুমি এটা পারবা না, বা সাংবাদিকতা বা মিডিয়া বা জার্নালিজম এগুলো পড়ার ফলে তোমার এই কাজগুলো থেকে তুমি বঞ্চিত হবে। সমাজে এরকম অনেক স্টেরিওটাইপ থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে এতটা দূর, তেমন বড় অর্জন না হলেও আমার মনে হয় এটা একটা নতুন শুরু হতে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের ভূমিকা অপরিসীম এবং আমি তাদের কাছে সর্বদাই কৃতজ্ঞ। আর যদি নিজের অভিজ্ঞতা বা অন্যান্য বিষয়, নিজের অনুভূতির সম্পর্কে যদি বলি, তাহলে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। আমি নিজেও বুঝতেছি না যে আসলে আমি কি খুশি হব নাকি দুঃখ পাবো। তবে আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য। আর আজকে যেই পজিশনে আছি বা যেটাই করতেছি, দিন শেষে আমি খুশি। ডেফিনেটলি। আর ডয়চে ভেলেতে কিন্তু বেশিরভাগই হচ্ছে অনেক সাংবাদিকতা স্টুডেন্ট বলেন, অনেকেরই স্বপ্ন থাকে যে আমি ডয়চে ভেলেতে চাকরি করব। সো সেই স্বপ্নটাকে আসলে আপনি ক্র্যাক করেছেন। হ্যাঁ, আসলে এটা সম্পূর্ণরূপে এটাকে চাকরি বলা যাবে না। যদিও এটা চাকরি, ইন্টার্নশিপ চাকরি হিসেবে কাউন্ট হয়। তো এটা আসলে একটা 3 মাসের প্রোগ্রাম। আমি সেই প্রোগ্রামে জার্মানির বন শহরে যাচ্ছি এবং ওদের সাথে ওদের সর্বোচ্চ ওদের পলিসি বা সকল বিষয়গুলো ম্যাচ করেই সেটা হয়। তো জার্মানিতে যাওয়ার পিছনে আসলে অনেক কিছু, অনেক মোটিভেশন ছিল। সে গল্প যদি শুরু করি, তা অনেক ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, কিন্তু জীবনের টানে, তারপর সময় স্রোতে কিছু কিছু সময় আমি হয়তো খেই হারিয়ে ফেলছিলাম। তার পরবর্তীতে হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন, টিচারদের সহযোগিতা ছিল। বিশেষ করে আমি এটাই বারবার বলবো, কেননা আমার এই সুযোগটার পিছনের গল্পটা অনেক লম্বা। এবং আমি যেহেতু 2 জন টিচারের নাম অলরেডি বলেছি আপনাকে, আপনিও সম্ভবত চিনেন তাদের সবাইকে। তো তাদের সম্পর্কে তো আপনাদেরও ধারণা আছে যে তারা কিভাবে সহযোগিতা করে বা প্রত্যেকটা বিষয়। তো আমি তাদেরকে কখনো রাত্রবেলা একটা সময় কল দিয়েও এমন হয় নাই যে তাদেরকে আমি পাইনি। এবং তাদের সাথে সর্বদাই তারা সর্বদাই আমার সাথে কোঅপারেট করেছে সকল বিষয়ে। তো আমি বলতে পারি যে হ্যাঁ, এইটা আমার জন্য বিশাল একটা মাইলফলক আমার ক্যারিয়ারে। কিংবা বলতে পারেন যে আমাদের ডিপার্টমেন্টের যারা পরবর্তী স্টুডেন্টরা আছে, তারাও হয়তো কোনো না কোনোভাবে অনুপ্রেরণা পেতে পারে যে যেহেতু আমি 3 মাসের জন্য একটা ইন্টার্নশিপ করতেছি পৃথিবীর এত বড় একটা প্রতিষ্ঠান, স্বাভাবিকগতভাবে আপনিও তো চিনেন যে কতগুলো সংবাদ মাধ্যম রয়েছে কারা এই জায়গায় কাজ করে। তো সেই জায়গায় আমি বলতে পারি যে হ্যাঁ, এটা সাধারণতম আমার কাছে মনে হয় এটা আমার জীবনের শুরু। তবে বিশেষ সময় এটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ, আমি সেই সুযোগটা পেয়েছি। এটাই আর কি। গ্রেট। তো এই যে আপনার সুযোগ বলেন বা যেটাই হোক, সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট। আপনি তো আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ডিপার্টমেন্ট আসলে আপনাকে কিভাবে এই জায়গাতে এনকারেজ করেছে এবং হেল্প করেছে? আচ্ছা, নিলয়, যদি আমি গল্পটা একদম শুরু করি, তার জন্য তাহলে বলতে হবে যে এই গল্পটা হয়তো সেপ্টেম্বর মাসের, আগস্ট সেপ্টেম্বর মাসের, যখন আমি এরকম একটা অপরচুনিটি আছে এই ব্যাপারে শুনতে পেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টেই। তো এরপরে এক রাতে আমি আর কি প্রফেসর বিভাগীয় প্রধান আফতাব হোসেন স্যারের সাথেই কথা বলি। তিনি বলে যে সাজিদ, হ্যাঁ, তোমার এই সুযোগটা নেওয়া উচিত, তোমার সেই যোগ্যতা আছে আমি আশা করি। তো পরবর্তীতে তিনি আরো দিক নির্দেশনা বা এই সম্পর্কিত তথ্য জানার জন্য আমাকে কাবিল স্যারের সাথে যোগাযোগ করার জন্য বলেন।
এবং আমি পরবর্তীতে তার সাথে এই বিষয়ে আলাপ করি, তো সে নানান দিক নির্দেশনা দেয় এবং আমি ওদের পোর্টালে অ্যাপ্লাই করি। পোর্টালে অ্যাপ্লাই করার পরে পরবর্তী প্রসেসগুলো আগাতে থাকে। এরপর আমার একটা ইন্টারভিউ হয়, সেটা অল অ্যারাউন্ড 45 মিনিটসের একটা ইন্টারভিউ। সেটা ইন্টারভিউটা হয়, তারপর ওরা আমাকে বলে আমার ব্যাপারে যে পরবর্তী প্রসেস আমাকে জানিয়ে দেওয়া হবে। তো তারপর আমি সিলেক্টেড হই। সিলেক্টেড হওয়ার পরে যেহেতু আমি বলছি যে অলরেডি এটা 24-এর সেপ্টেম্বর আগস্টের দিক থেকে শুরু, তো তারপর একটা দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়, তোমরা সবাই জানো। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমার মনে হয় যে একটু প্রসেসটা ধীরে ধীরে এগিয়েছে। তারপর বিভিন্ন পেপার ওয়ার্কস বা আরো অন্যান্য বিষয় ছিল, সেগুলো আসছে। তো ফাইনালি আমার মনে হয় এখন সেই সময় আসছে। তবে এই জার্নিতে যেটা সত্য সেটা হচ্ছে দেখেন, দূর থেকে মনে হয় যে প্রত্যেকটা বিষয় অনেক সহজ এবং সেটা চাইলেই নিয়ে নেওয়া যায় সুযোগগুলো। তবে আমি সবচেয়ে প্রথমে যেটা বিশ্বাস করি, সবকিছুর পূর্বে আপনার সৃষ্টিকর্তার সেই জায়গায় একটা অবস্থান থাকতে হবে এবং সে যদি চায় সেক্ষেত্রেই কেবল সম্ভব। আপনি শত চেষ্টা করলেও হবে না যদি আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য ওটা নির্ধারণ না করে। এরপর আপনি বলতে পারেন তাহলে কি আমরা কিভাবে বুঝবো যে আমার সৃষ্টিকর্তা কোনটা আমার জন্য নির্ধারণ করেছে বা কোনটা করেনি? আমার মনে হয় আপনার মনকে সবসময় মনের সাথে চলা উচিত। আপনার মনের কি সায় দিচ্ছে বা আপনি কি চাচ্ছেন সেটা করা উচিত। এবং ভাই আমি ছোট করে একটু এখানে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ভাই আপনি হচ্ছে ডয়চে ভেলেতে সিলেকশন হওয়ার আগে আমি যতটুকু জানি আপনি অনেকগুলো ম্যাগাজিনে কাজ করেছেন, অনেক জায়গায় কাজ করেছেন। আমি আপনার ওই পাস্ট এক্সপিরিয়েন্সগুলো একটু জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, আমি ডয়চে ভেলেতে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ার আগে বাংলাদেশের মেইন স্ট্রিমের কিছু ম্যাগাজিন কিংবা পত্রিকা বলেন সেগুলোয় কাজ করেছি। যেমন ইত্তেফাকে আমি কাজ করেছি বেশ কিছুদিন অনলাইনে। তারপর আমি ওদেরই একটা সিস্টার কনসার্ন ম্যাগাজিন আছে, অনন্যা ম্যাগাজিন, সেটায় কাজ করেছি। সমকালেও লেখালেখি করতাম। পাশাপাশি বিভিন্ন সময় চ্যানেল 24 এর সাথেও কিছু কাজ করেছি, অন্যান্য চ্যানেলের সাথেও মোটামুটি কাজ করেছি। তো মূল বিষয়টা হচ্ছে আমার একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিল, হয়তো ডকুমেন্টেশনের ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে আমি তেমন কাজ করিনি, যেটা সত্য। তবে আর্টিকেল বা লং রিড বলেন, এই সকল বিষয় ডকুমেন্টেশন বা অ্যানালিটিক্যাল যে বিষয়গুলো থাকে, আমরা সবাই পড়েছি ওপেড কিংবা এডিটোরিয়াল প্যানেলের যে কাজগুলো হয়, এই কাজগুলো করেছি। তো ওইখান থেকে হ্যাঁ, এটা আমার ইন্টার্নশিপ পোর্টালে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন ওই জায়গায় এগুলো সহযোগিতা করছে, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, প্লাস হলো গিয়ে আমি যথেষ্ট পরিমাণ তাদেরকে কাজ দেখিয়েছি যেটা আমার ছিল। পরবর্তীতে তারা আমাকে ইন্টারভিউর জন্য কল করেছে। এই কোশ্চেনটা করার জন্য ভালো হয়েছে, যা পরবর্তী যারা স্টুডেন্ট আছে আমি বলবো অনার্স লাইফের শুরুতে আপনার প্যাশন যেটা, দেখেন আমাদের বিভাগ কিন্তু 3টি বিষয় নিয়ে গঠিত: মিডিয়া, যোগাযোগ এবং হলো গিয়ে সাংবাদিকতা। তো আপনি আসলে নির্ধারণ করতে হবে যে আপনি কোন জায়গায় ভালো পারেন। যেমন যদি আমি আমাদেরই কিছু স্টুডেন্টের কথা বলি, যেমন অনেকেই আছে ভিডিওর কাজ খুবই ভালো পারে, তাদের এডিটিংও ভালো। তো আমার উচিত তাদের ওই প্যাশনে তাদের আইকন যারা রয়েছে বা এই রিলেটেড ফিল্ডে যারা কাজ করে তাদের, যেমন এখন আপনি যদি খুবই ভালো ভিডিওর কাজ করেন, মানে এই পর্যায়ে, এই পার্ট অফ দ্য কনটেক্সট, এই সময়ে আমাকে ফলো করে তেমন কোনো লাভ হবে না, কারণ আমি এডিটিং বা এই রিলেটেড তেমন কোনো কাজ করি না। তবে লেখালেখি কিংবা গবেষণা ভিত্তিক যদি কাজ কেউ করতে চায়, সেই জায়গায় হয়তো আমি তার জন্য সহযোগিতা করতে পারি বা একসাথে কাজ করা সম্ভব। তো পরবর্তী সময় হয়তো আমি এই সকল এক্সপিরিয়েন্সও গ্যাদার করবো, কারণ বর্তমানে আপনাকে ওয়ান ম্যান আর্মি হতে হবে আমি যতটুকু বুঝি, কারণ আপনাকে প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতা রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় পরবর্তী সময়ে কোনো মিডিয়া বা কোনো হাউসেই চাইবে না যে আপনি একটি বিষয়ে দক্ষ কিন্তু আপনি অন্যগুলো ধরতেই পারছেন না। আপনি কোনো একটা বিষয়ে অবশ্যই দক্ষ হবেন, পাশাপাশি সকল বিষয় সম্পর্কে আপনার জ্ঞান থাকা দরকার। তো সেই জায়গা থেকে বলা হয় হ্যাঁ, আমি এর জন্য ব্লেসড, কারণ আমি অনার্স লাইফ শুরুতে যেহেতু কোভিড ছিল তেমন ধারায় কাজ করতে পারিনি, অনেকটাই ভার্সিটি থেকে কাজ করতে হয়েছে। এবং ভার্সিটির কিছু ক্লাব রয়েছে, যেমন ডিবেটিং ক্লাব, তারপর আমাদের একটা ক্লাব রয়েছে কমিউনিকেশন ক্লাব। কমিউনিকেশন ক্লাবে মাঝে মাঝেই সেমিনারগুলো অনুষ্ঠিত হয়। সবগুলো থাকা না হলেও আমি দেখি তারা কাকে নিয়ে আসছে এবং তারা কি রিলেভেন্ট কাজ করছে। তো এই সব জায়গাগুলো আমি যুক্ত ছিলাম। আমার তেমন একটা বন্ধু ছিল না বলতে পারেন, তবে আমি ডিবেটিংও করেছি। আমি ড্যাফোডিলের প্রথম পাবলিক স্পিকিং কম্পিটিশন বাক্যবাগী সেটা প্রথম হয়েছিলাম। তো আমার মনে হয় যে হ্যাঁ, আমি শুরু থেকেই চেষ্টা করেছি যে কাজগুলো করে যাওয়ার। আমি কি পালক যুক্ত করছি আমার সাথে আমি সেটা জানতাম না, তবে চেষ্টা করেছি কোনো না কোনো পালক যুক্ত করার।
অত দিন শেষে এটা মনে হচ্ছে যে কোনো পর্যায়ে রঙিন হয়ে যাচ্ছে, আসলে একটা পূর্ণাঙ্গ একটা রূপ ধারণ করছে। তো হ্যাঁ, আমি বলতে পারি যে হয়তো 10 জনের প্রেক্ষাপটে আমার বর্তমান অবস্থা হয়তো একটু ভালো রয়েছে। তবে যদি আমি দিন শেষে নিজেকে পরিবর্তনের দিকে না নিই, তবে এটা বেশি দিনের জন্য নয়। অবশ্যই আমাকে প্রতিদিন পরিবর্তন হতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হবে। সেটা যে সিচুয়েশনেই আমি থাকি না কেন। মানসিক, পারিবারিক সকল বিষয়গুলো হিসাব নিকেশ করেই জীবনে আগাতে হয় এবং সবাইকে নিয়ে এগোতে হয়। তখনই জীবনে আসল সফলতাটা আসে। যদিও আমার বয়স খুবই কম, এই সকল বিষয় নিয়ে আলোচনা করার মতো এখনো আমার যোগ্যতা হয়ে ওঠেনি। না, কিন্তু আপনার এক্সপেরিয়েন্স আছে, আমি হ্যাঁ। জানি ইউ আর রিয়েলি এ ডাইনামিক লিডার। আপনি আমাদেরকে যতবারই লিড করেছেন ইউ আর রিয়েলি ফ্লুয়েন্ট। না, ঠিক আছে, সেটা অন্য বিষয়। তবে আমার মনে হয় নিলয় যে জীবনে যে কোনো বিষয়ই হোক বা সামনের যে সিনিয়র পার্সন থাকে তার কাছ থেকে শেখার অনেক জায়গা থাকে। তো আমি ডিপার্টমেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের যারা লিড দিচ্ছে, যেহেতু বর্তমান সময় আপনি দেখেন আর 3-4 বছর আগের ডিপার্টমেন্টের অবস্থা আর বর্তমান ডিপার্টমেন্টের অবস্থা, তো আজকের সেগুলোর বাই প্রোডাক্ট হিসেবে আমরা বের হয়ে আসছি। আপনি আসছেন বা অন্য আরো অনেকে আসছে, আমি যতদূর জানি আপনিও এখন জব করতেছেন, আপনিও রিসেন্ট। তো ব্যাপারটা হইতেছে যে কোনো একটা প্রসেসের মধ্যে থাকা। তো এই প্রসেসগুলো মানে আমাদের যারা লিডার রয়েছে, তারা অবশ্যই ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের ডিপার্টমেন্ট হেড, সে এই স্বপ্নগুলো দেখেছে যে একটা সময় আমরাও ইন্টারন্যাশনাল মিডিয়ায় থাকবো, আমাদেরও ইন্টারন্যাশনাল মিডিয়ায় পা থাকবে, আমরা সব জায়গায় আমাদের ফুটেস্টেপগুলো থাকবে। তো অনেকগুলো এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে ডিপার্টমেন্টে, বিভিন্ন কাজ হচ্ছে বিভিন্ন সময় আমাদের। আমরা যে কোনো সময় থেকে আমি বলবো যে এখন ডাইনামিক ডিপার্টমেন্ট। অন্যান্য ডিপার্টমেন্টের পেজগুলো আপনারা খুঁজে দেখতে পারেন। আমি গর্ব আকারে বলতে পারি যে আমাদের ডিপার্টমেন্টের মানে সোশ্যাল মিডিয়া সবগুলো সাইট রয়েছে, যেমন ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গাতে রয়েছে। এরকম অন্যান্য ডিপার্টমেন্ট এতখানি এঙ্গেজিং না আশা করছি। আর দিন শেষে আমার মনে হচ্ছে যে যতদিন পর্যন্ত এই জায়গাগুলো ঠিক থাকবে, পাশাপাশি নিজেদের স্টুডেন্ট এনথুজিয়াজম বৃদ্ধি পাবে। যেমন আমার মনে হয় যে আমাদের ডিপার্টমেন্টে এনাফ স্টুডেন্ট রয়েছে যারা এই সকল কাজে খুবই অগ্রসর এবং কাজগুলো করছে। বিভিন্ন ধাপেই তারা কাজ করছে। কেউ হয়তো ভিডিও নিয়ে কাজ করছে, কেউ লেখালেখির কাজ করছে, কেউ হয়তো কমিউনিকেশন ফিল্ডে কাজ করার জন্য চেষ্টা করছে। তো আমার মনে হয় সেগুলোকে গাইড করাটা হলো মূল বিষয়। এখন আপনার শিক্ষক যদি সেখানে এগিয়ে আসে, আপনাকে যদি এক স্টেপ আগায় নিয়ে যায়, সেই ক্ষেত্রে বিষয়টা সহজ হয়ে যায় এবং সামগ্রিকভাবে সবাই আগানো যায়। তো এখন ধরেন দিন শেষে এটাই মনে হয় একটা ডিপার্টমেন্টের হওয়া উচিত। আর আমি এর জন্য আই ফিল ব্লেসড বিকজ আই হ্যাভ দ্যাট টাইপ অফ ডিপার্টমেন্ট অ্যান্ড ইটস অলওয়েজ ওয়ার্কস ফর এনি স্টুডেন্ট and also a visionary leader. সেটা হয়তো ডেফিনেটলি, কারণ আমরা প্রাউডলি বলতে পারি আমাদের দুইজন ভিশনারি লিডার আছেন। একজন হচ্ছে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর একজন হচ্ছে আব্দুল কাবিল খান স্যার। সো দুইজন ভিশনারি লিডারের কারণে হয়তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্ট নিয়ে সবসময় গর্ব করে বলি যে আমি ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, মিডিয়া এন্ড কমিউনিকেশন স্টুডেন্ট ড্যাফোডিলের। এটা আমি গর্ব করে বলতে পারি এই দুজন পার্সনের কারণে। হ্যাঁ, এটা অবশ্যই। দেখেন, আপনি এর বাইরেও শুনতে পারবেন। আমার মনে হয় আপনার 2-3 জন বন্ধু থাকবে যারা বলবে যে না এটা মিথ্যা, বা আসলে তারা কি করছে, হয়তো বা তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো তেল মারি বা এইসব বিষয় বলতে পারে। কিন্তু দিন শেষে বুঝবেন যে আপনার ক্যাপাসিটি। রিসেন্টলি আমরা টাইমস এর র্যাঙ্কিং এ নাম্বার 1। ডেফিনেটলি। তো এটা তো কোনোভাবেই সম্ভব ছিল না। আর আরো বড় ব্যাপার যদি আমি বলি, আপনি খেয়াল করবেন যে এইরকম সুযোগ খুব কম ডিপার্টমেন্ট গুলোই দিতে পারতেছে। যে সকল জায়গায় আমাদের মিডিয়া ল্যাব থেকে শুরু করে অন্যান্য যে সকল ফ্যাসিলিটিস আছে, আজকে আপনারা কত হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভ্রমণ করেন বিভিন্ন সময়, আর ডিপার্টমেন্টের পেজে গেলেই দেখা যাচ্ছে। তো আমার মনে হয় ক্রিটিসিজম থাকে সব জায়গায়, প্রোডাক্টিভ ক্রিটিসিজমটা ভালো জায়গাতে ভাই ক্রিটিসিজম থাকবে, গ্রোথ জায়গায় সাকসেসে তো ক্রিটিসিজম থাকবে। আমি কথা বলার ক্ষেত্রে খুবই ইয়াং, কেননা আমার যে যোগ্যতা বাজি আমি বিশেষ করি এটা এখনই সময় না বা এটা রাইট প্ল্যাটফর্ম না এই মুহূর্তে কথা বলার না। বাট ভাই আপনার কাছ থেকে আমরা জুনিয়ররা কিন্তু অনেক কিছু শিখতে পারি ভাই। হ্যাঁ, অবশ্যই। আর আমার মনে হইতেছে যে একটা এক্সপেরিয়েন্স আছে আমার, যেটা শেয়ার না করলেই না। এই ডিপার্টমেন্টে যখন আমি অনেক ফ্রাস্ট্রেশনে ছিলাম, আমার রেজাল্ট মোটামুটি ছিল, এভারেজ স্টুডেন্ট ছিলাম। তো যখন আমি ফ্রাস্ট্রেশনে ছিলাম, আমি একদিন রাতে আমার বিভাগীয় প্রধানের সাথে আলাপ করি। তো ওই দিন উনি আমাকে বলে যে আসলে জীবন এখানেই শেষ নয় এবং আরো সামনে অনেক কিছু বাকি রয়েছে। মূল কথাটা আমি বললাম। তো তখন থেকে আমার মনে হয়েছে যে না, পিছিয়ে পড়ার সময় নেই। মানুষ ক্রিটিসিজম করবে, মানুষ কথা বলবে, কিন্তু দিন শেষে আপনাকে আপনার চিনতে হবে, আপনার কাজ করে যেতে হবে, এটার বাইরে কিছু নেই। তো এই জিনিসগুলোই আমার মনে হয় যে আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করছে এবং ওভারঅল আমি ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট কৃতজ্ঞ।
তারা আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে। বিভিন্ন সময় আমি রিসার্চের কাজ এখনো করছি ডিপার্টমেন্টের টিচারদের সাথে। তো আমার মনে হয় কেউ কাজ করছে না সেটা তার বিষয়। আপনি 10 জনের মধ্যে হয়তো 2 জন পাবেন যে আপনার সঠিক ফিডব্যাক দিতে পারে, 5 জনেরটা ভুল হতে পারে। একজন সঠিক হলে একজনই সঠিক, সেটা 9 জন কি বলছে সেটার কোনো বিষয় না। যাক সাজিদ ভাই, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো আমি সবাইকে মোটামুটি আমার সিনিয়র যারা আছে আমি সবাইকে একটা কোয়েশ্চেন করি সবসময়, সেটা হচ্ছে আপনি যদি ধরেন এখন এই ডিপার্টমেন্টে ফার্স্ট সেমিস্টারে আসতেন, ধরেন আপনি একজন ফ্রেশার, সো আপনি নিজেকে গ্রো করার জন্য বা আজকে আপনি যে পজিশনে আছেন সে পজিশনে আসার জন্য আপনি কোন কোন স্টেপগুলো বা স্ট্র্যাটেজিগুলো নিতেন? আচ্ছা, এটা এটা খুবই সুন্দর কোশ্চেন যে আসলে কোন কোন স্টেপগুলো নেওয়া দরকার। দেখেন, আমার মনে হয় যে দিন শেষে আমাদের উচিত আমাদের প্যাশনকে ফলো করা। আমার উচিত আমি কিসে আসলে ভালো, আমি কোন দিকে যেতে পারবো, বা আমার কোন কাজটা আমার দ্বারা কাজ মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে খেলতেছি বা এনজয় এরকম করতেছেন। এনজয় করতেছি। দেখেন, এখন যে খুবই ভালো ভিডিও করে সে অবশ্যই চাইলে লেখালেখি কাজ করতে পারবে। তবে আমার মনে হয় তার উচিত ভিডিওর দিকে বেশি ফোকাস থাকা। তার ভিডিও রিলেটেড, যেহেতু আমরা জার্নালিজম, মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে, তাই আমি তো আর ফার্মাসি নিয়ে কথা বলবো না, তাই আমি বলতেছি যে আমাদের রেলেভেন্ট ফিল্ডের কথা। ডেফিনেটলি। তো আমার মনে হয় দিন শেষে আপনার মনের কথা শোনা উচিত। আর আমার মনে হয় মন অনেক বোকা জিনিস। তাকে যত আপনি বোকা বানায় রাখতে পারবেন, আপনি জীবনে তত ভালো থাকবেন এবং পরবর্তী সময়গুলো আপনার জন্য সহজ হবে। থ্রি ইডিয়টস মুভিতে একটা লাইন আমার খুবই অ্যাট্রাক্ট করে, যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আমিও আমার জীবনে এটাই করতেছি। এবং আরেকটা জায়গা থেকে আমি বলবো, ক্রিস্টিয়ানো রোনালদো দেখছেন গোল দেওয়ার আগে, পেনাল্টি শুট নেওয়ার আগে দেখবেন একটা নিঃশ্বাস ছেড়ে দেয়। তো আমার মনে হয় ওই সময় আমিও যদি যেই কাজটাই করছি, আমি চিন্তা করছি যে আমার হারানোর কিছু নাই, হয়তো আমি কিছু শিখবো, আর নয়তো আমি জিতে যাব। জিতে যাবো। হ্যাঁ, আমি এইভাবেই আমার অনার্স লাইফে অনেক বাধা ছিল, অনেক কিছু ছিল, হয়তো কিছু কিছু জানেন বা কিছু কিছু জানেনও না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমি যারা ভবিষ্যৎ স্টুডেন্ট যারা আছে এই ডিপার্টমেন্টে যখন আসবে, আমি বলতে চাই যে আপনারা আসলে আগে ফোকাস হন এবং আপনারা দেখেন যে আপনার কোনটা আসলে মন চাইতেছে, বা আপনি কোন কাজটা করতে চাইতেছেন। দিন শেষে সেটা পৃথিবীর জন্য কি ভালো কিছু বয়ে আনবে কিনা, এবং আপনি সেটার জন্য কোনো পেমেন্ট বা কিছু পাবেন কিনা, বা এই রিলেভেন্ট এই কাজের এইগুলো চিন্তা করে আপনি কাজগুলো করেন। এবং দেখেন সেটা যদি আপনার ইনফ্লুয়েন্সারের কাজ হয়, বা সেটা যে কোনো কাজই হতে পারে, আমার মনে হয় সেই কাজটার দিকে যাওয়া দরকার। এবং দিন শেষে আপনি প্রপার ইউটিলাইজ হবেন এবং প্রপার ফিডব্যাক পাবেন সবার কাছ থেকে যদি আপনি সেই কাজগুলোই করেন। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ সাজিদ ভাই, এবং আপনাকে আবারও কংগ্রাচুলেশনস। আপনি রিয়েলি আমাদের জন্য একজন ইন্সপিরেশন, এবং আমি আপনাকে অনেক অনেক অল দ্য বেস্ট জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ নিলয় তোমাকে। আমার আর একটা সাজেশন থাকবে যে যেই কাজটাই যেই যখনই করে সেটা মন দিয়ে করার। সেটা যে কাজই হোক, সেটা ছোট হোক কিংবা বড় হোক, দিন শেষে সৃষ্টিকর্তা সবসময় অনেক দয়ালু এবং সে সবাইকে সহযোগিতা করে। যদি আজকে আমি বা আরো 5 জন এই জায়গায় আসতে পারে, আশা করি যারা ভিডিও দেখছে তারাও কোনো না কোনো সময় তাদের পরিবারের জন্য কিছু করতে পারবে, এবং সবার জন্য সেই দোয়াই থাকবে। এবং নিলয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ।